শুভেচ্ছা। বাঙালিয়ানা সাহানের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া। রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আসছে সামঞ্জস্য। বিএনপি বিশ্বাস করে সরকার ও নির্বাচন কমিশনের একটি অংশ জামাত খাসা, দলটিতে নির্বাচনে অনৈতিক সুবিধা দেওয়া হতে পারে। মিরপুরে অগ্নিকাণ্ডের স্থান থেকে এখনও বিষাক্ত ধোঁয়া নিঃসরণ, অন্য কারখানার শ্রমিকরা অসুস্থ হচ্ছেন। বিদেশিদের হাতে তুলে দেওয়ার আগে কার্যকর হল চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। 14 অক্টোবর রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত জুলাই জাতীয় সনদের কপি পাঠিয়েছে ঐকমত্য কমিশন। বাঙালিয়ানাও এর একটি কপি হাতে পেয়েছে। এটি বিশ্লেষণ করে বেশ কিছু তথ্য মিলেছে। দেখা গেছে, নতুন সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো এবং প্রধানমন্ত্রীর কমানোর প্রস্তাব রয়েছে। জুলাই সনদে সংবিধানের 48(3) অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি বিনা সুপারিশে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তথ্য কমিশনের, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দিতে পারবেন। তবে এই প্রস্তাবে বিএনপি সহ বেশ কিছু দল নোট অব ডিসেন্ট দিয়েছে। রাষ্ট্রপতির অভিশংসনের ক্ষেত্রে তার সংসদের নিম্নকক্ষে 2/3 ভোটে পাশ করার পর উচ্চকক্ষে শোনার পর 2/3 সদস্যের ভোট লাগবে। আর রাষ্ট্রপতির ক্ষমার ক্ষেত্রে বাদী এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির অনুমোদন নিতে হবে। প্রধানমন্ত্রীর পদের মেয়াদ 10 বছরে নির্ধারিত হচ্ছে, তবে তিনি যতবার ইচ্ছে নির্বাচিত হতে পারবেন। তবে মোট মেয়াদ 10 বছরের বেশি হওয়া যাবে না। প্রধানমন্ত্রী পদে যিনি নির্বাচিত হবেন তিনি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। জামাত সহ বেশ কিছু ছোট দল এই ব্যাপারে নোট অব ডিসেন্ট দিয়েছে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বলা হলেও এখনও তা পুরোপুরি ক্ষমতায়ন হচ্ছে না। নতুন প্রস্তাবেও ক্ষমতায়ন খানিকটা অলংকারিকই। এখনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাকে প্রধানমন্ত্রীর সুপারিশ নিতে হবে। প্রশাসন ও নির্বাচন কমিশনের একাংশের কর্মকর্তারা জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের আশঙ্কা, এই কর্মকর্তারা জাতীয় নির্বাচনকে জামায়াতের পক্ষে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি নির্বাচনের আগে তাদের উদ্বেগ উত্থাপন ও জরুরি সংশোধনমূলক ব্যবস্থা চাইতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে পৃথকভাবে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, যদি জামায়াত সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালন করেন তাহলে ভোট কারচুপি বা নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। দলীয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান শিগগিরই নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন। বিএনপি নেতারা বলছেন, তারা আনুষ্ঠানিকভাবে বৈঠকের জন্য সময় চাইবেন এবং দলীয় কর্মকর্তাদের সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ জমা দেবেন। লক খুলে দেন, টিপ দিলেই গুলি বের হবে। অস্ত্র চালানোর প্রশিক্ষণের ঠিক এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল ভিডিওটি ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ভিডিওতে দেখা গেছে ইসলামজীবীদের চিরায়ত পোশাক ও টুপি পরা কিছু যুবক এই প্রশিক্ষণ নিচ্ছে। সাম্প্রতিক সময়ে ভিডিওটি ভাইরালের পর নড়েচড়ে বসেছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি শ্রীনগর উপজেলার বাঘরা এলাকার। গ্রুপটি স্থানীয়ভাবে রাসেল ফয়সাল বাহিনী নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। প্রায় 2.5 মিনিটের ভিডিওতে দেখা যায় 4 জন যুবক জনশূন্য স্থানে প্রকাশ্যে দুটি অস্ত্র হাতে নিয়ে গুলি এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে। পুলিশ জানায়, ভিডিওটিতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ দেখা না গেলেও তার কণ্ঠ স্পষ্টভাবে শোনা যাচ্ছে বলে একাধিক সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শেষে নিশ্চিত করেছে। সেখানে ফয়সাল নামে আরেক যুবককে দেখা গেছে। সেখানে আহির নামের এক যুবককে গুলি ছোঁড়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল।
গতকাল রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে শাহ আলম কেমিক্যাল নামের একটি রাসায়নিকের গোডাউনে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি গার্মেন্টস কারখানায়, যেখানে এখন পর্যন্ত 16 জনের মরদেহ উদ্ধারের তথ্য জানা যায়। 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও রাসায়নিক গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ধোঁয়ার সঙ্গে বের হচ্ছে বিষাক্ত গ্যাস। এই গ্যাসের কারণে পাশের একটি গার্মেন্টসের কর্মীরাও অসুস্থ হয়ে পড়েছেন। 14 অক্টোবর সকালে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিভলেও 15 অক্টোবরও সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, যা এখনও নিয়ন্ত্রণে আসেনি ফায়ার ফাইটারদের। ধোঁয়ার সঙ্গে বিষাক্ত গ্যাসও বের হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই সেখানে ভিড় করেছে উৎসুক জনতা। তাদের উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক করে মাইকিং করছেন। সবাইকে 300 গজ দূরে অবস্থান করতে বলা হচ্ছে। যে বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এদিকে শাহ আলম কেমিক্যালের গোডাউন থেকে বের হওয়া বিষাক্ত গ্যাসের ধোঁয়ায় পাশের রাইজিং গ্রুপ নামের একটি গার্মেন্টসের কর্মীরাও কাজ করতে এলে অসুস্থ হয়ে পড়েন। রাইজিং গ্রুপ গার্মেন্টসের সুইং সেকশনের সুপারভাইজার বলেন, আমরা অফিসে গেলে 8টার কিছুক্ষণ পরই একে একে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। একজনকে ধরি তো আরেকজন পড়ে যায়, এমন একটা অবস্থা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচনে দীর্ঘ 35 বছর পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হল। 15 অক্টোবর বুধবার সকাল 9টার দিকে শুরু হয় ভোট গ্রহণ, শেষ হয় বিকেল 4টায়। নির্বাচনকে ঘিরে চাকসু ছাত্রদলের অভিযোগ, ভোটারদের আঙুলে দেওয়া কালি মুছে যাচ্ছে। এছাড়া ছাত্রদল ও শিবির উভয় দল অভিযোগ করেছে যে অনেক বহিরাগত শিক্ষার্থী নয় এমন লোক ক্যাম্পাসে প্রবেশ করেছে। এই নির্বাচন কেন্দ্রীয় 26টি পদ ও বিভিন্ন হল ও হোস্টেল সংসদের জন্য, যেখানে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে 493 জন। ছাত্রদল সমর্থিত প্যানেলে সজ জহুর হোসেন হৃদয় ভিপি পদে, মোহাম্মদ শাফায়েত হোসেন সাধারণ সম্পাদক পদে আর আইবুর রহমান তৌফিক সহকারী সম্পাদক পদে লড়ছেন। অপরপক্ষে ছাত্র শিবির সমর্থিত প্যানেলে ইব্রাহিম হোসেন রনি ভিপি প্রার্থী হিসেবে, সাইদ বিন হাবিব সাধারণ সম্পাদক পদে ও সাজ্জাদ হোসেন মুন্না সহকারী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সরকারকে দুপুর 12টা পর্যন্ত সময় দিয়েছিলেন দাবি মেনে প্রজ্ঞাপন জারি করার জন্য, কিন্তু কোনো সাড়া মেলেনি। যদিও শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করলেও এখনও শুরু করেনি। শিক্ষক কর্মচারীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে কাজ বর্জন করেছেন। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গত 30 সেপ্টেম্বর সরকার বাড়ি ভাড়া ভাতা 500 টাকা বাড়ায়, যা শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন। 5 অক্টোবর প্রস্তাবিত ঘোষণা সামাজিকভাবে প্রকাশিত হওয়ার পরই আন্দোলন শুরু হয়। আন্দোলন শুরুর পরে পুলিশ একবার প্রেস ক্লাবের সামনের রাস্তা থেকে তাদের সরিয়ে দেয়। ব্যবসায়ীদের আপত্তির পরও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন মাশুল কার্যকর করেছে। 15 অক্টোবর বুধবার প্রথম প্রহর অর্থাৎ 14 অক্টোবর মঙ্গলবার রাত 12টার পর থেকে বন্দরের সব সেবা খাতে নতুন মাশুল আদায় শুরু হয়েছে। গত 14 সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুলের গেজেট প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বন্দরের বিভিন্ন ধরনের সেবায় আগের তুলনায় গড়ে 41% মাশুল বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কন্টেইনার পরিবহনের মাশুল। 2023-24 অর্থবছরের নিরীক্ষিত হিসাব পর্যালোচনায় দেখা যায়, গড়ে প্রতিটি কন্টেইনারে বাড়তি মাশুল ধরা হয়েছে প্রায় $39। এই মাশুলের বড় অংশ আদায় করা হবে শিপিং লাইন থেকে। একাংশ পরিশোধ করবে আমদানিকারক ও রপ্তানিকারকেরা। শিপিং লাইন বন্দরের বাড়তি খরচ তুলে নেবে আমদানিকারক রপ্তানিকারকের কাছ থেকে। আমদানিকারক ও রপ্তানিকারক বাড়তি খরচ পণ্যের দামে যুক্ত করবে। এই বন্দরের প্রধান টার্মিনালগুলো তুলে দেয়া হচ্ছে বিদেশি কোম্পানির হাতে। সংশ্লিষ্টদের ধারণা, বিদেশিদের আগাম মুনাফার নিশ্চয়তা দিতেই বন্দর মাশুল বাড়ানো হলো।
সুনামগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনার ভাষা শহীদদের স্মরণে 1966 সালে নির্মাণ করা হয়েছিল। প্রায় 60 বছর পুরনো এই শহীদ মিনার এখন ভেঙে ফেলা হচ্ছে। সেখানে নির্মাণ করা হচ্ছে একটি স্মারক স্তম্ভ। বিষয়টি জানাজানির পর ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। কলেজ ছাত্রদলের পক্ষ থেকে স্মারক স্তম্ভ নির্মাণ কাজ বন্ধ এবং শহীদ মিনার আগের অবস্থায় পুনঃস্থাপনের দাবিতে অধ্যক্ষের কাছে 14 অক্টোবর মঙ্গলবার স্মারকলিপি দেওয়া হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকায় 1944 সালে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠা হয়। সরকারিকরণ করা হয় 1980 সালে। কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে 2020 সালের 7 ও 8 ফেব্রুয়ারি ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব হয়। এই উৎসবের স্মৃতি ধরে রাখার জন্য তখন ক্যাম্পাসে একটি স্মারকস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এটি নির্মাণের উদ্যোগ নেয়। সরকারি কলেজে স্মারকস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয় মাস খানেক আগে। এখন শহীদ মিনার ভাঙার প্রতিবাদে অনেকেই সরব হওয়ায় কলেজ কর্তৃপক্ষ এর দায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে তারা কলেজ কর্তৃপক্ষের নির্ধারণ করে দেওয়া স্থানে এটি নির্মাণ করছে। স্থান নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই। জনদুর্ভোগ ঠেকাতে রাস্তা অবরোধ করা বন্ধ করতে চায় পুলিশ। পুলিশ মনে করছে তারা রাস্তা অবরোধ এবং বিভিন্ন দাবি দাওয়ার আন্দোলন নিয়ে ব্যস্ত থাকলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া ব্যাহত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গত রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় দাবি দাওয়া আদায়ের রাস্তা বন্ধ করার প্রতিরোধের বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে পরামর্শ আসে দাবি দেওয়া যাতে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে উপস্থাপন করা হয় সেই আহ্বান জানানো দরকার। সচিবালয়ে গত রোববার যখন কোর কমিটির বৈঠক চলছিল তখন কাছে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীরা। তাতে এই সড়কে গাড়ি চলাচল তো ব্যাহত হয়ই, আশেপাশের সড়কগুলোতেও সৃষ্টি হয় যানজট। দুপুরে সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটকও করা হয় কয়েকজনকে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার কুররুম জেলা সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ফের সংঘাতের ঘটনা ঘটে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় 12 জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও 100 জন। 15 অক্টোবর সকালে আফগান তালেবান মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর 4টি সীমান্ত পোস্ট এবং 6টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার বিকালের দিকে কুররাম সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে বিনা উস্কানিতে যৌথভাবে হামলা চালায় আফগানিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি। হামলার জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী। এ সময় আফগানিস্তান সেনাবাহিনীর একটি সীমান্ত পোস্ট এবং একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়। সঙ্গে নিহত হন টিটিপির এক জ্যেষ্ঠ কমান্ডার। বাঙালিয়ানা সায়হানির সংবাদ শেষ হলো। ধন্যবাদ।